আসসালামু আলাইকুম। শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের অর্থনীতি প্রথম পত্রের উপর আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। আজকের ক্লাস উপস্থাপনায় আমি আছি একে ইমদাদুল হাসান, সহকারী অধ্যাপক অর্থনীতি। এর আগের ক্লাসে আমরা চাহিদা অপেক্ষক নিয়ে আলোচনা করেছিলাম, চাহিদার শর্ত নিয়ে আলোচনা করেছিলাম, চাহিদা বিধি নিয়ে আলোচনা করেছিলাম। চাহিদা বিধি বলতে আমরা বুঝি যে অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে তবে একটি পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এগুলো নিয়ে আজকে আলোচনা করব না। আমরা গতদিন বিকল্প পণ্য পরিপূরক পণ্য সম্পর্কে আলোচনা করেছিলাম। একই সাথে চাহিদার নির্ধারক নিয়ে আলোচনা করেছিলাম। চাহিদার অনেকগুলো নির্ধারক আছে, সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব চাহিদা রেখা নিয়ে। একটা সমীকরণ দেওয়া আছে, D = 10 - 2 P। চাহিদা সমীকরণ থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করো। আমরা এখন চাহিদা রেখা অঙ্কন করার চেষ্টা করব। চাহিদা রেখা অঙ্কন করতে গেলে আমরা স্কেল দিয়ে দুটি রেখা আঁকব। একটি হচ্ছে ভূমি অক্ষ বরাবর। ভূমি অক্ষ বরাবর প্রকাশ করে ডি রেখা। ডি মানে হচ্ছে চাহিদার পরিমাণ। আর লম্ব আরেকটি রেখা, এই রেখাটির নাম হচ্ছে পি রেখা। এই রেখা দ্বারা দামকে প্রকাশ করা হয়। ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দামের পরিমাণ প্রকাশ করা হয়। একটি চাহিদা রেখা অঙ্কন করতে গেলে আমরা পি এর বিভিন্ন মান ধরব। পি বলতে আমরা সাধারণত প্রাইস বুঝি এবং ডি বলতে আমরা ডিমান্ড বুঝি বা চাহিদার পরিমাণ বুঝি। তাহলে একটি ছক অঙ্কন করতে হবে। পি হচ্ছে স্বাধীন চলক, তোমরা আগে থেকে জানো, আর ডি হচ্ছে অধীন চলক। পি এর মানের ওপর ডি এর মান নির্ভর করে, কারণ পি হচ্ছে স্বাধীনভাবে পরিবর্তন হয়। পি এর মানের পরিবর্তনের কারণেই চাহিদার পরিবর্তন হয়। আমরা এই ইকুয়েশনের দিকে যদি লক্ষ্য করি, পি এর মান যদি 1 হয় তাহলে ডি এর মান কত হয়? পি এর জায়গায় আমরা 1 বসাই, তাহলে 2 × 1 = 2। তার মানে 10 থেকে যদি 2 বাদ যায় তাহলে ডি এর মান দাঁড়ায় 8। 10 থেকে 2 × 2, পি এর মান 1 ধরলে পি যখন 1, ডি এর মান তখন দাঁড়ায় সব মিলে 8। এই চিত্রে আমরা সেটাই বসাবো। আমরা বিন্দুগুলো স্থাপন করব। এখানে দেখা যাচ্ছে যে ভূমি অক্ষে 1, এই বিন্দুতে যেতে গেলে আমাকে কি করতে হবে? লম্ব বরাবর আমাকে 1 ঘর যেতে হবে, ভূমি বরাবর আমাকে 8 ঘর যেতে হবে। 8, এই যে 8, 8-এর মাথায় এখান থেকে 1 ঘর গিয়ে এই বরাবর আমাকে 8 ঘর যেতে হবে, কারণ পি এর মান যখন 1, ডি এর মান তখন 8। এবার আমরা যদি পি এর মান 2 বসাই তাহলে ডি এর মান কত আসে? পি এর মান যদি 2 বসাই তাহলে 2 × 4, 10 থেকে যদি 4 বাদ যায় তাহলে হয়ে যায় ডি এর মান 6। অর্থাৎ পি এর মান যদি 2 হয়, ডি এর মান হবে 6। আমরা এই বিন্দুটিকে স্থাপন করি। এই যে একটা বিন্দু, এই বিন্দুটি হচ্ছে সেই বিন্দু। এই বিন্দুতে আসতে গেলে কি হয়? এই বিন্দুটা প্রকাশ করে লম্বের পরিমাণ হচ্ছে 2, পি এর মান 2 এবং ভূমির পরিমাণ হচ্ছে 6। 2, 6 এই বিন্দু। আর এরপরে আমরা নির্ধারণ করব এই বিন্দুটা, অর্থাৎ পি এর মান যখন 3, পি যেহেতু স্বাধীন চলক সুতরাং পি এর মান আমরা 3 ধরতে পারি।
পি এর মান যদি আমরা 3 ধরি তাহলে আমাদের কি ঘটনা ঘটে? 3 দ্বিগুণা 6, 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে থাকে 4, অর্থাৎ ডি এর মান 4। অর্থাৎ পি এর মান যদি 3 হয়, ডি এর মান 4। দেখা যাচ্ছে পি এর মান 3 হলে ডি এর মান ভূমি অক্ষে এখান থেকে 4, এই যে 4, অর্থাৎ এই 4-এর মাথার উপর এই বিন্দুটি পাচ্ছি। এখন যে 3টি বিন্দু পেলাম, 1, 2, 3, এই 3টি বিন্দু আমরা একই সরলরেখায় দেখতে পাচ্ছি। এই সরলরেখার 3টি বিন্দুকে আমরা যোগ করে একটি সরলরেখা পেলাম। এই সরলরেখাটি হচ্ছে চাহিদা রেখা। তাহলে ভি ইকুয়াল টু 10 - 2 পি, এই যে চাহিদার রেখা, চাহিদার সমীকরণ, এটিকে আমরা বলছি সমীকরণ। এই সমীকরণের রেখাই হচ্ছে এই যে চিত্র। তাহলে আমরা যখন উত্তর লিখব তখন কি লিখব? আমরা প্রথমে এখান থেকে একটা সূচি তৈরি করব। পি এর মান 1 হলে ডি এর মান কত, 2 হলে ডি এর মান কত, পি এর মান 3 হলে ডি এর মান কত, সবগুলো নির্ধারণ করব একটি ছকের মাধ্যমে। সেটি হচ্ছে চাহিদা সূচি। এর পরের ধাপে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। এভাবে ভূমি অক্ষে ডি এবং লম্ব অক্ষে পি ধরে প্রত্যেকটা বিন্দু স্থাপন করব। পি এর মান 1 হলে ডি এর মান 8, যেটা নির্ণয় করলাম কিছুক্ষণ আগে। পি এর মান 2 হলে ডি এর মান 6, পি এর মান যদি 3 হয় ডি এর মান 4। এভাবে 3টি বিন্দু পেলাম, 3টি বিন্দু যোগ করলাম এবং যে রেখাটি পেলাম বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী সরল রেখা, সেটি হচ্ছে উক্ত চাহিদা রেখা। নেক্সটে আমরা আলোচনা করব যে চাহিদার প্রকারভেদ। আমরা কয় ধরনের চাহিদার কথা জানি? আমরা 3 ধরনের চাহিদার কথা জানি: দাম চাহিদা, আয় চাহিদা এবং আড়াআড়ি চাহিদা। আমরা ডি ইকুয়াল টু ফাংশন অফ পি, নর্মালি আমরা এটাই জানি, এটাই হচ্ছে দাম চাহিদা। অর্থাৎ ডি ইজ এ ফাংশন অফ পি। ডি নির্ভর করছে পি এর উপর, চাহিদা নির্ভর করছে দামের উপর। এটি হচ্ছে দাম চাহিদা। দামের সাথে চাহিদার সম্পর্ক দেখানো হয়, সেটি হচ্ছে দাম চাহিদা। পি এর সাথে ডি এর সম্পর্ক, ডি ইজ এ ফাংশন অফ পি, এটি হচ্ছে দাম চাহিদা। আয় চাহিদা কি? আয়ের সাথে চাহিদার সম্পর্ক দেখানো হয়। আয় চাহিদাতে আয়ের সাথে চাহিদার সম্পর্ক দেখানো হয়, অর্থাৎ ডি ইজ এ ফাংশন অফ ওয়াই। সাধারণত আমরা জানি কি, আয় বাড়লে চাহিদা বাড়ে। সুতরাং আয়ের সাথে এক ধরনের নির্ভরশীলতা আছে চাহিদার। আয় বাড়লে চাহিদা বাড়ে, সুতরাং এটাই হচ্ছে আমরা এটাকে বলবো আয় চাহিদা। ডি ইজ এ ফাংশন অফ ওয়াই। দাম চাহিদায় কি বলবো? ডি ইজ এ ফাংশন অফ পি, এটি হচ্ছে দাম চাহিদা। ডি ইজ এ ফাংশন অফ ওয়াই, এটি হচ্ছে আয় চাহিদা। আড়াআড়ি চাহিদাটা কি? এটা একটু জটিল। দুটি ভিন্ন পণ্য নিয়ে আলোচনা করা হয়। ধরো যে চায়ের ডিমান্ড এবং অন্য একটি পণ্যের দাম, চায়ের সাথে রিলেটেড কফির দাম। আমরা দেখি যে কফির দাম যদি বাড়ে চায়ের চাহিদা বেড়ে যায়। আমরা এটা বিস্তারিত আলোচনা করেছিলাম এর আগের চ্যাপ্টারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভিন্ন একটা পণ্যের দাম, কফির দাম বৃদ্ধির কারণে অন্য একটা পণ্য চায়ের চাহিদা বাড়ছে বা কমছে। এটি হচ্ছে আড়াআড়ি চাহিদা, ক্রস ডিমান্ড। ক্রস ডিমান্ড মানেই হচ্ছে একটি পণ্যের দাম অন্য একটা পণ্যের চাহিদা। যেমন আমি যদি উদাহরণ দিই, কফির দাম বাড়লে চায়ের চাহিদা বাড়ে, এটি আড়াআড়ি চাহিদার উদাহরণ। আবার বলতে পারি চিনির দাম যদি বাড়ে চায়ের চাহিদা কমে যায়, এটাও কিন্তু আড়াআড়ি চাহিদা, কারণ পণ্য দুটি হচ্ছে ভিন্ন। ওকে, তাহলে আমরা 3 ধরনের চাহিদার কথা জানলাম: দাম চাহিদা, আয় চাহিদা এবং আড়াআড়ি চাহিদা। এরপরে আমরা একটা প্রদত্ত চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা অঙ্কন করার চেষ্টা করব। দেখা যাক, একটা চাহিদা সূচি তোমার কাছে দেওয়া আছে প্রশ্নে। সেখানে পি এর সাথে ডি এর সম্পর্ক দেখানো আছে। বলা আছে যে পি এর মান 1 হলে ডি এর মান হচ্ছে 45, পি এর মান যখন 2 ডি এর মান তখন 40, পি এর মান যখন 3 ডি এর মান 35।
এই প্রদত্ত চাহিদা সূচি, এই যে চাহিদা সূচি, এই সূচি থেকে একটি চাহিদা রেখা আমরা এখন অঙ্কন করব। কীভাবে অঙ্কন করব? এই তথ্যগুলোকে আমরা চাহিদা রেখায় স্থাপন করব। আবার চাহিদা রেখা অঙ্কন করতে গেলে আমরা ভূমি অক্ষ ধরব, বাম দিক থেকে ডান দিকে একটা রেখা যেটা ভূমি অক্ষ বরাবর, এটি হচ্ছে চাহিদার পরিমাণ। আর লম্ব অক্ষে যে রেখাটি প্রকাশ করে সেটা হচ্ছে দামের পরিমাণ পি। এখন এই লাইনগুলোতে অনেকগুলো ঘর কাটা থাকবে, আমরা আমাদের সুবিধা মতো ঘরগুলো কেটে নিই। আমরা দেখি যে সর্বোচ্চ পি বরাবর সর্বোচ্চ ভ্যালু আছে 3, সুতরাং আমরা ম্যাক্সিমাম 3 পর্যন্ত ঘর কাটবো। একটু বড় বড় করে কাটি, প্রত্যেকটা ঘর 1 এত দূর, এখান থেকে 2, এখান থেকে 3, এটুকু হলেই পি এর অংশ শেষ। ডি এর দিকে আমাকে 45টি ঘর রাখতে হবে, তাই বলে ক্ষুদ্র ক্ষুদ্র করে রাখবো না, আমরা একটু বড় বড় করে রাখবো। 35 দরকার, 40, 45। আমরা প্রত্যেকটা ঘরকে সমান করে 10, 20, 30, 40, 50 আমরা এখন আইডিয়া করে রেখাটি আঁকবো। পি এর মান যখন 1, ডি এর মান তখন 45। কোথায় হওয়ার কথা প্রথম বিন্দুটি? পি বরাবর 1, ডি বরাবর 45। পি বরাবর এখান থেকে 1, ডি বরাবর ভূমি অক্ষ বরাবর 40 আর 50-এর মধ্যে 45। এখান থেকে 1, এখান থেকে 45, প্রথম বিন্দুটি পেলাম। দ্বিতীয় বিন্দুর জন্য পি এর মান 2, ডি এর মান 40। আমরা পি বরাবর 2-এ যাব, ডি বরাবর মানে ভূমি বরাবর 40-এ যাব, এই যে 40-এর মাথার উপর, অর্থাৎ বিন্দুটা পাবো এখানে। এই বিন্দুটা কি প্রকাশ করে? পি এর মান 2, ডি এর মান 40। এরপরে তৃতীয় বিন্দুর দিকে অগ্রসর হই। তৃতীয় বিন্দুটি হচ্ছে 3, পি এর মান 3, তখন ডি এর মান 35। এখান থেকে লম্ব বরাবর 3, পি অক্ষ বরাবর 3 আর ভূমি অক্ষ বরাবর ডি অক্ষ বরাবর 35। এই যে 35, 30 এবং 40-এর মাঝখানে 35, তৃতীয় বিন্দুটি পেলাম। এই 3টি বিন্দু একই সরলরেখে অবস্থিত। এই 3টি বিন্দুকে আমরা একত্রে যুক্ত করলাম। যুক্ত করে বাম দিক থেকে ডান দিকে একটি নিম্নগামী সরলরেখা পেলাম। এটি হচ্ছে চাহিদা রেখা। কোন চাহিদা রেখা? যে চাহিদা সূচিটি প্রদত্ত আছে, এই প্রদত্ত চাহিদা সূচির চাহিদা রেখাটি হচ্ছে এই রেখাটি। সুতরাং প্রদত্ত চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা অঙ্কিত হলো। এখন আমরা চাহিদা বিধির ব্যতিক্রমগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কখন কখন চাহিদা বিধির ব্যতিক্রম হয়, এটি আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে চাহিদা বিধিটাকে আসলে কি। বিধি জানলেই না আমরা পরে জানবো যে চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কি কি। আমরা চাহিদা বিধি অনুযায়ী জানি যে দাম বাড়লে, অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত থাকে, একটি পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে, বিপরীতমুখী সম্পর্ক চাহিদা বিধি। কখন কখন বিধিটার ব্যতিক্রম হয়, অর্থাৎ চাহিদা বিধি মানে না, যখন মানুষের আয় বৃদ্ধি পায়। ঘটনা কি ঘটতে পারে? একটা পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমার কথা, কিন্তু আমার আয় বেড়েছে বা মানুষের আয় বেড়েছে। এই আয় বাড়ার কারণে এখন ওই পণ্যটার দাম বাড়লেও তার চাহিদাটা ওইভাবে কমছে না। কেন কমছে না? বিধি অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমার কথা ছিল, কিন্তু যেহেতু আমার আয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমি আমার খাওয়া কমাচ্ছি না। আগে যতটুকু কিনতাম এখনও তাই কিনছি। অর্থাৎ আয় বৃদ্ধি হলে, আয় যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা বৃদ্ধি মানে না। কথা কি বোঝা গেছে? দাম বাড়লে চাহিদা কমার কথা, বিধি অনুযায়ী সেটাই হওয়ার কথা, কিন্তু মানুষের আয় বেড়েছে। আয় বাড়ার কারণে এখন ওই পণ্যটার দাম বাড়লেও
তার কাছে ওই পণ্যের চাহিদা ওই আগের মতোই আছে, অর্থাৎ চাহিদা কমলো না, দাম বাড়লেও চাহিদা কমলো না। এটি হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম, অর্থাৎ আয় বৃদ্ধি হচ্ছে চাহিদা বিধির একটা ব্যতিক্রম। চাহিদা বিধির অপর একটা ব্যতিক্রমের আরেকটি কারণ হচ্ছে অভ্যাস পরিবর্তন। মানুষের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই রিয়েলাইজেশনটা জাগ্রত হওয়ার পর মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে। এখন সিগারেটের দাম বাড়লেও তার চাহিদা কমে না, বা কমলেও তার চাহিদা বাড়ে না। কেন বাড়ে না? কারণ অভ্যাস পরিবর্তন করে ফেলেছে সে। অর্থাৎ কোনো কারণে মানুষ যদি অভ্যাস পরিবর্তন করে ফেলে, তাহলে একটা পণ্যের দাম দ্বারা তার চাহিদা নির্ধারিত হয় না। ওইটি হচ্ছে ব্যতিক্রম। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমার কথা এবং দাম কমলে চাহিদা বাড়ার কথা। যেহেতু অভ্যাসই পরিবর্তন হয়ে গেছে, ধূমপান ছেড়ে দিয়েছে, সুতরাং দাম বাড়লেই বা কি আর দাম কমলেই বা কি, সে অভ্যাস পরিবর্তন করে ফেলেছে। এটি হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। তৃতীয় ব্যতিক্রম কি? চাহিদা বিধিটার কখন কখন মানে না, বিকল্প দ্রব্যের অস্তিত্ব নাই। অর্থাৎ এমন একটা পণ্য যার কোনো বিকল্প পণ্য নাই। অর্থাৎ আচ্ছা ধরি যে আমরা লবণ হচ্ছে একটা পণ্য, বা হ্যাঁ ধরতে পারি লবণ একটা পণ্য, এই পণ্যটার কোনো বিকল্প পণ্য নাই। এখন কোনো কারণে যদি লবণের দাম বেড়ে যায়, তাহলে কিন্তু মানুষ লবণ খাওয়া ছেড়ে দিতে পারবে না, কারণ এটার কোনো বিকল্প পণ্য নাই, লবণ খেতেই হবে। সুতরাং দাম বাড়লেও তার চাহিদা কমবে না, যদিও দাম বাড়লে চাহিদা কমার কথা ছিল। সুতরাং বিধি অনুযায়ী লবণের দাম বাড়লেও লবণের চাহিদা কমবে না, কারণ প্রতিদিনই লবণ খেতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ খেতে হবে। সুতরাং চাহিদা বিধির ব্যতিক্রম হয়ে যাচ্ছে। পরবর্তী ব্যতিক্রম হতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। নিত্য প্রয়োজনীয় পণ্য মানে যে পণ্যটা আমাদের সবসময় প্রয়োজন হয়, সেটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। আবার ওই সেই লবণের উদাহরণই দেওয়া যায়। প্রতিদিনই খেতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ খেতে হবে। সুতরাং লবণের দাম যদি কখনো বেড়ে যায়, কেউ লবণ খাওয়া ছেড়ে দেবে না। আবার লবণের দাম যদি কমে যায়, তাহলে কেউ তরকারিতে বেশি বেশি লবণ খাবে না। কথা কি বোঝা গেছে? লবণ হচ্ছে এমন একটা পণ্য যে পণ্যটা প্রতিদিনই প্রয়োজন এবং নির্দিষ্ট পরিমাণে প্রয়োজন। সুতরাং দাম বাড়লেও সে লবণ খাওয়া ছেড়ে দিবে না, অথবা দাম কমলেও সে তরকারিতে বেশি বেশি লবণ খাবে না। সুতরাং প্রতিদিনই তাকে একটা নির্দিষ্ট পরিমাণ খেতে হবে। সুতরাং দাম বৃদ্ধি বা হ্রাস তার চাহিদাকে প্রভাবিত করতে পারছে না। এটি হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম। এই হচ্ছে আরও কিছু উদাহরণ থাকতে পারে। একটি হচ্ছে বিলাস পণ্য। সাধারণত বিলাস পণ্যের ক্ষেত্রে কী ঘটনা ঘটে? বিলাস পণ্য মানে যে সমস্ত পণ্য মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে, সেই সমস্ত পণ্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা কমে না, বা দাম কমলে চাহিদা বাড়ে না। কারণ কি? কারণ হচ্ছে, আমরা যদি একটা উদাহরণের কথা চিন্তা করি, যে সমস্ত পণ্য সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে, সে সমস্ত পণ্যের এক ধরনের বিশেষ চাহিদা থাকে। যেমন ধরো যে হরিণের চামড়া, রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া, এগুলো বিলাস পণ্য। এখনও হীরার আংটির মূল্য যতক্ষণ পর্যন্ত লক্ষ টাকায় যতক্ষণ পর্যন্ত বিক্রি হবে, এক শ্রেণীর মানুষের কাছে তার চাহিদা থাকবে অনেক বেশি। আর যদি 1 টাকা 2 টাকাতে যদি হীরার আংটি পাওয়া যায়, তাহলে এর কোনো মূল্য নাই, কারণ এটি খাওয়া যায় না। এটি একটা পাথরের মতো কাজ করবে। তাহলে পণ্যের দাম যখন বেশি থাকে, কিছু মানুষের কাছে তার চাহিদা থাকে অনেক বেশি। এটাই হলো চাহিদা বিধির ব্যতিক্রম। দাম বাড়লে তার চাহিদা কমার কথা ছিল, দাম বেশি হওয়ার কারণে কিছু লোকের কাছে এটা খুব আকর্ষণীয় জিনিস। হরিণের চামড়া, রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া যখন কোনো জমিদারের বাড়িতে বা কোনো রাজার বাড়িতে সাজিয়ে রাখা হয়, তখন এটি তার সামাজিক মর্যাদা বৃদ্ধি করে।
কিন্তু এই জিনিসটি যদি কোনো ভিখারির বাড়িতে সাজিয়ে রাখা হয় তাহলে এর কোনো মূল্য নাই। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই পণ্যগুলো হরিণের চামড়া, রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া লক্ষ টাকায় বিক্রি হবে, কিছু লোকের কাছে তার চাহিদা থাকবে অনেক বেশি। আর এই জিনিসগুলোর দাম যদি একেবারে কমে যায় তাহলে এটি আর কারো সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারবে না, তখন আর এর কোনো চাহিদা নাই। যদিও দাম বাড়লে চাহিদা কমার কথা ছিল এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পাওয়ার কথা ছিল। এটি হচ্ছে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। তাহলে আশা করি আজকের ক্লাসটি বুঝেছ। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ।